বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাঠামো ৫টি ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম ধাপে ১৮,২৫৭ টাকা, দ্বিতীয় ধাপে ১৫,৪১৬ টাকা, তৃতীয় ধাপে ৯,৮৪৫ টাকা, চতুর্থ ধাপে ৯,৩৪৭ টাকা ও পঞ্চম ধাপে ৮,৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটিকে যদি আবারও একটু বোঝার চেষ্টা করি, আমাদের কি বলা হয়েছে? একটি প্রতিষ্ঠানে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের বেতন কাঠামো ৫টি ধাপে নির্ধারণ করা হয়েছে, তাই না? তাহলে ৫টি ধাপ কিন্তু আমাদের এই যে এখানে দেখো ৫টি ধাপ কিন্তু আমাদের দেখানো হয়েছে। একটি ধাপ, দুইটি ধাপ, তিনটি, চারটি, ৫টি। এই ৫টি ধাপে শ্রমিকদের যে বেতন ধরা হয়েছে, কত কত করে ধরা হয়েছে সেটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে কোন ধাপে বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি। আচ্ছা, তাহলে সে বলেছে যে কোন ধাপে কত টাকা বেতন ধরা হয়েছে, হ্যাঁ, আমরা সহজে এটিকে কিভাবে করে পড়তে পারি। এবারে দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি। তাহলে এই যে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে আমরা সহজে কিভাবে করে পড়তে পারি। দেখো, আমরা কিন্তু এর আগেও এই বিষয়টি শিখেছিলাম। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, আমরা যে কোনো বড় সংখ্যা পড়ার জন্য আমরা কি করি? আমরা কিন্তু হাজারের ঘরটাকে চিহ্নিত করার জন্য হাজারের ঘরের আগে আমরা একটি কমা ব্যবহার করি, তাই না? যেমন দেখো, আমরা এই যে প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছি, আমরা জানি এই সংখ্যার একদম ডান পাশে মানে শেষে যে অঙ্কটি থাকে এটির স্থানীয় মান কিন্তু একক, তাহলে এটিকে বলা হয় একক, এটি দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজারের ঘরে গিয়ে আমরা যদি একটু কমা ব্যবহার করি, দেখো একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি কি হাজারের ঘরে রয়েছে ৮। তাহলে ৮-এর আগে আমরা এই জায়গাতে একটি কমা ব্যবহার করলাম। এই কমা ব্যবহার করার কারণটা কি? কারণ হচ্ছে এই কমাটাকে দেখলেই আমরা বুঝতে পারবো যে কমার আগে যে সংখ্যাটা রয়েছে এই সম্পূর্ণটা হচ্ছে হাজার, ঠিক আছে? অর্থাৎ কমার আগে হচ্ছে হাজারের ঘর। তাহলে দেখো এখানে কমার আগে দেখতে পাচ্ছি রয়েছে ১৮, তার মানে আমরা কি বুঝতে পারি? এটা হচ্ছে ১৮,০০০, ঠিক আছে? ১৮,০০০-এর পরে এখানে বাকি রইল কত? ২৫৭, তাই না? আমরা তো এটিকে সহজেই পড়তে পারি ২৫৭, তার মানে ১৮,২৫৭। তারপরে আমরা যদি এখানেও কমা ব্যবহার করি, দেখো হাজারের ঘরে গিয়ে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে ৫। এই দেখো ৫-এর আগে আমি কিন্তু আগেই একটি কমা দিয়ে রেখেছি। তাহলে এই কমার আগে যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে কত? ১৫ রয়েছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি এটা হচ্ছে ১৫,০০০, ১৫,৪১৬, তাই না? আচ্ছা, এবার যদি এখানে আমরা হাজারের ঘরে একটি কমা ব্যবহার করি, দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে ৯। তাহলে ৯-এর আগে এই জায়গাতে যদি আমরা একটু কমা ব্যবহার করি, তাহলে দেখো কমার আগে দেখতে পাচ্ছি শুধুমাত্র ৯ রয়েছে। তাহলে তার মানে এটি হচ্ছে কি ৯,০০০। আচ্ছা, তাহলে ৯,০০০, এরপরে বাকি রইল কত? ৮৪৫, তাই না? তাহলে কমা ব্যবহার করে আমরা কিন্তু খুবই সহজেই যে কোনো সংখ্যা পড়তে পারি। দেখো একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে রয়েছে ৯। এই ৯-এর আগে আমরা এখানে একটু কমা ব্যবহার করলাম। তাহলে এখানে কমার আগে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ৯ রয়েছে, তার মানে ৯ হচ্ছে হাজার, ৯,০০০, এরপর বাকি রইল ৩৪৭। এবার একই রকমভাবে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমরা এই ৮কে দেখতে পাচ্ছি, ৮-এর আগে আমরা এখানে একটু কমা দিয়ে দিলাম। তাহলে এই কমার আগে দেখতে পাচ্ছি শুধুমাত্র ৮ রয়েছে, তাহলে এটি কিন্তু হাজারের ঘর, তাই না? অর্থাৎ ৮,০০০, এরপর বাকি রইল ৮৭৫। তাহলে এই মোট সংখ্যাটি হচ্ছে ৮,৮৭৫, তাই না? এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো সংখ্যাকে পড়তে পারি। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে, একটু নিচে ১ নম্বরে বলা হয়েছে সংখ্যাগুলো পড়ি ও স্থানীয় মান নির্ণয় করি, একটি করে দেখানো হলো। তাহলে আমাদের উপরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই প্রত্যেকটি সংখ্যা আমাদের পড়তে বলা হয়েছে এবং প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই প্রথম যে সংখ্যাটা আমাদের দেওয়া ছিল ১৮,২৫৭, হ্যাঁ, এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই সংখ্যাতে যতগুলো অঙ্ক রয়েছে, এই ১ হচ্ছে একটি অঙ্ক, ৮ একটি অঙ্ক, ২ একটি অঙ্ক, এখানে প্রত্যেকটি কি এক একটি অঙ্ক। তাহলে এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে মানে শেষে যে অঙ্কটি থাকে এটির স্থানীয় মান হচ্ছে একক, তাই না? এটাকে বলা হয় একক, তারপর হচ্ছে দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তাই না?
আচ্ছা তাহলে দেখো 7কে কি বলা হয়েছে, 7কে বলা হয়েছে 7 একক। এখন 7 এককে কিভাবে লিখবো, শুধুমাত্র 7 লিখলেই কিন্তু 7 একক হয়ে গেল। আচ্ছা এরপরে বলা হয়েছে কি, দেখো 7-এর আগে যেটি এখানে দেখতে পাচ্ছি 5, 5-এর স্থানীয় মান কি, আমরা জানি একক দশক। তাহলে আমরা 5কে লিখলাম হচ্ছে 5 দশক। এখন এই 5 দশককে কিভাবে লিখতে হয়, আমরা এই 5কে শুরুতে লিখবো, শুরুতে আমরা 5 লিখলাম। এরপরে দেখবো যে 5-এর পরে, হ্যাঁ অর্থাৎ 5-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য দিয়ে দিব। দেখো খুবই সহজ কিন্তু, 5-এর পরে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র অঙ্ক রয়েছে, তাই না, যার কারণে আমরা 5-এর পরে একটি মাত্র শূন্য দিয়ে দিলাম। এরপর দেখো এটির স্থানীয় মান হচ্ছে একক দশক শতক, তার মানে কিন্তু 2 শতক। দেখো এটিকে আমরা লিখতে পারি 2 শতক। এখন 2 শতককে কীভাবে লিখবো, শুরুতে আমরা লিখলাম হচ্ছে 2, তাই না, এরপরে 2-এর ডান পাশে মানে 2-এর পরে কয়টি অঙ্ক দেওয়া রয়েছে, একটি, দুইটি অঙ্কের জন্য আমরা কী করলাম, একটি শূন্য দুইটি শূন্য এখানে দিয়ে দিলাম। তাহলে অটোমেটিক 2 শতক কিন্তু হয়ে গেল, তাই না। এরপরে দেখা 8-এর স্থানীয় মান যদি লক্ষ্য করি, একক দশক শতক হাজার, তার মানে 8 কিন্তু হাজার, আমরা 8কে বলতে পারি হচ্ছে 8,000। এবার 8,000কে কীভাবে লিখবো, শুরুতে লিখবো হচ্ছে আমরা 8। এবারে এই 8-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, তিনটি, যেহেতু 3টি অঙ্ক তার মানে 3টি শূন্য আমরা দিয়ে দেবো 8-এর পরে, তাই না, 1 2 3, 3টি শূন্য দিলে কিন্তু অটোমেটিক এখানে 8,000 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে বাকি রইল কিন্তু 1। দেখো এটির স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত, তাহলে 1কে আমরা বলতে পারি 1 অযুত। দেখো এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে 1 অযুত। তাহলে 1 অযুত কীভাবে লিখবো, শুরুতে এই 1টাকে আমরা এই জায়গাতে লিখে দিলাম। এবারে দেখবো যে 1-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, তিনটি, 4টি, যেহেতু 4টি অঙ্ক তার মানে আমরা 1-এর পরে 4টি শূন্য দিয়ে দেবো, 1 2 3 4, 4টি শূন্য দিলে এখানে অটোমেটিক কিন্তু 1 অযুত তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে বাকি যে সংখ্যাগুলো আমাদের দেওয়া রয়েছে, দেখো এই জায়গাতে আমরা যে বাকি এই যে এটি কিন্তু আমরা একটু আগে সমাধান করেছি নিচে, বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর স্থানীয় মান তোমরা একই রকমভাবে নির্ণয় করবে। তাহলে চলো আমি তোমাদেরকে এটির স্থানীয় মান একটু নির্ণয় করে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কত, দেখো একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে রয়েছে 5, আমরা 5-এর আগে যদি একটু কমা দিই তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কত, আমরা দেখতে পাচ্ছি 15,000, তাই না, 15,416। তাহলে এই সংখ্যার স্থানীয় মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই সংখ্যাটিকে আবারও যদি একটু নিচে লিখি, আমরা লিখলাম হচ্ছে 15,416। এরপর আমরা স্থানীয় মান নির্ণয় করতে গেলে আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় হচ্ছে একক। তাহলে আমরা 6কে লিখতে পারি হচ্ছে কি, আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে 6 একক। দেখো 6 একক। এখন 6 একককে কিভাবে করে লিখতে হয়, আমরা জানি শুধুমাত্র 6 লিখলেই কিন্তু হয়ে যাবে 6 একক, তাই না, এখানে কিন্তু দেখো শুধুমাত্র 6 লিখলে হয়ে গেল 6 একক। আচ্ছা এবারে এককের আগে যে থাকে এটিকে বলা হয় হচ্ছে দশক, তার মানে আমরা দেখতে পাচ্ছি এক দশকের জায়গাতে রয়েছে 1, তার মানে আমরা বলতে পারি কি কত দশক, হ্যাঁ 1 দশক। দেখো আমরা এটিকে কিন্তু বলতে পারি 1 দশক, 1 দশক, ঠিক আছে। এখন 1 দশককে কীভাবে লিখবো, যেহেতু এখানে 1 রয়েছে এই 1টাকে আমরা শুরুতে লিখে দিলাম। এরপরে আমরা দেখবো যে 1-এর পরে কয়টি অঙ্ক রয়েছে, 1-এর পরে একটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা একটি শূন্য এই জায়গাতে দিয়ে দিব। আচ্ছা তাহলে কিন্তু এখানে অটোমেটিক 1 দশক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবারে যদি আমরা এই অঙ্কের কাছে চলে যাই, দেখো এটির স্থানীয় মান একক দশক শতক, তার মানে 4 হচ্ছে শতক। আমরা এখানে কি করব, আমরা লিখবো হচ্ছে 4 শতক। দেখো 4 শতক, তাই না, আমরা লিখবো হচ্ছে 4 শতক। আচ্ছা 4 শতক। এখন 4 শতককে কীভাবে লিখতে হয়, আমরা 4কে লিখবো হচ্ছে শুরুতে, তারপরে আমরা দেখবো যে 4-এর পরে কয়টি অঙ্ক রয়েছে, দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক যেহেতু রয়েছে যার কারণে আমরা এই জায়গাতে কয়টি শূন্য দেবো, হ্যাঁ আমরা কিন্তু 2টি শূন্য দিয়ে দেবো, একটি শূন্য 2টি শূন্য, তাহলে হয়ে গেল 4 শতক। এবারে দেখো 5-এর স্থানীয় মান যদি বের করি, একক দশক শতক হাজার, তার মানে 5 কিন্তু রয়েছে হাজারের জায়গাতে, তাহলে আমরা 5কে বলতে পারি হচ্ছে কি, আমরা কিন্তু বলতে পারি 5,000, তাই না, আমরা বলতে পারি হচ্ছে 5,000। আচ্ছা 5,000। আচ্ছা এখন এই 5,000কে আমরা কীভাবে লিখবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে 5, এই 5কে আমরা শুরুতে লিখে দিলাম। এখন দেখো 5-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, তিনটি, যেহেতু 3টি অঙ্ক তার মানে কিন্তু 5-এর পরে আমরা 3টি শূন্য দিয়ে দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, 3টি শূন্য, ঠিক আছে। তাহলে কিন্তু 5,000 হয়ে গেল। এবারে এটির স্থানীয় মান কত, দেখো একক দশক শতক হাজার অযুত, তার মানে 1কে বলতে পারি কি আমরা 1 অযুত, তাই না, আমরা বলতে পারি হচ্ছে 1 অযুত।
আচ্ছা, এক অযুতকে এখন কিভাবে করে লিখতে হয় দেখো, যেহেতু এক অযুত যার কারণে আমরা শুরুতে লিখলাম হচ্ছে এক। এবারে আমরা লক্ষ্য করবো যে একের ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, দেখো একটি দুইটি তিনটি চারটি, যেহেতু চারটি অঙ্ক রয়েছে তার মানে আমরা এখানে কয়টি শূন্য দেবো, হ্যাঁ চারটি শূন্য দেবো। দেখো একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, চারটি শূন্য, তাহলে কিন্তু এখানে এক অযুত হয়ে গেল। তাহলে এখানে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে করে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর স্থানীয় মান তোমরা নির্ণয় করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা তাহলে এখানে বাকি যে সংখ্যাগুলো রইল, দেখো এই একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার স্থানীয় মান তোমরা একই রকম নিয়মেই কিন্তু এগুলোকে নির্ণয় করবে, মানে বের করবে। ঠিক আছে, প্রত্যেকটি কিন্তু একই রকম নিয়ম। আচ্ছা, তারপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে কি যে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে এবং বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। কোন সংখ্যাগুলোকে, এই দেখো নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে সংখ্যা, এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলোকে তাহলে শুরুতে আমরা এই যে এইখানে দেখো বলা হয়েছে কি ছোট থেকে বড়, তার মানে এইগুলোকে আমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবো। কিভাবে করে সাজাতে পারি, সবচাইতে ছোটটাকে আগে লিখবো, তারপরে যেটি ছোট সেটিকে লিখবো, তারপরে যেটি ছোট সেটিকে লিখবো, এইভাবে করে কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো। তারপর নিচের লাইনে এসে আমাদের বলা হয়েছে কি বড় থেকে ছোট, অর্থাৎ এই নিচের লাইনে আমরা সবচাইতে বড় সংখ্যাটিকে আগে লিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ঘরটিকে আমরা পূরণ করি। প্রথমে দেখো ছোট থেকে বড় বলা হয়েছে, তাহলে আমরা দেখবো যে এইগুলোর মধ্যে সবচাইতে ছোট সংখ্যা কোনটি। হ্যাঁ, তাহলে এটিকে বোঝার জন্য আমাদের কি নিয়ম রয়েছে, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে ছোট সংখ্যাটি বের করার জন্য আমাদের প্রথমে গণনা করতে হবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই সংখ্যাগুলো থেকে আমরা দেখব যে কোন সংখ্যায় কয়টি করে অঙ্ক রয়েছে। যেমন দেখো এই যে সংখ্যাটি, এই সংখ্যায় কয়টি অঙ্ক রয়েছে, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অঙ্ক রয়েছে। তারপর এই সংখ্যা রয়েছে একটি দুইটি তিনটে চারটি পাঁচটি, এটিতেও পাঁচটি, এখানে রয়েছে 1 2 3 4 চারটি রয়েছে। তার মানে এই দুটিতে রয়েছে পাঁচটি করে এবং এটিতে রয়েছে চারটি। তাহলে এই দুটির চাইতে কিন্তু এই চারটি যেহেতু অঙ্ক এখানে রয়েছে তার মানে এটি ছোট, তাহলে এই সংখ্যাটি কিন্তু ছোট। তাহলে এখানে রয়েছে পাঁচটি করে, তার মানে এটি কিন্তু বড়, এই দুটি বড় এবং এই সংখ্যাটি কিন্তু ছোট। তাহলে এখানে পাচ্ছে চারটি অঙ্ক, এই জায়গাতে দেখি 1 2 3 4, এখানেও রয়েছে 4, অর্থাৎ এই দুটি কিন্তু 4 4। এবারে এখানেও দেখতে পাচ্ছি 1 2 3 4, তার মানে আমরা এই তিনটে সংখ্যা পাচ্ছি যেখানে চারটি করে অঙ্ক রয়েছে। তাহলে এই তিনটির ভিতরে যে কোনো একটি সংখ্যা সবচাইতে ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো যে এই তিনটির ভিতরে কোন সংখ্যাটি সবচাইতে ছোট। আমরা কি করব, আমরা এবারে প্রথম যে অঙ্কগুলো রয়েছে, দেখো এখানে একদম প্রথমে রয়েছে কত 9, এই সংখ্যার প্রথমে রয়েছে 8 এবং এই সংখ্যার প্রথমে রয়েছে 9। তাহলে 9 8 এবং 9 এগুলোর ভিতরে সবচাইতে ছোটকে আমরা জানি সবচাইতে ছোট কিন্তু 8, তাই না? এই তিনটের ভিতরে সবচাইতে ছোট কিন্তু 8। তাহলে 8 যেহেতু ছোট তার মানে এই অঙ্কটি সবার চাইতে ছোট। ঠিক আছে, খুবই সহজ কিন্তু, অর্থাৎ এটিকে কিন্তু আমরা সবার আগে লিখবো 8875, এটিকে কিন্তু আমরা সবার আগে লিখবো। এই দেখো এই জায়গাতে আমরা কিন্তু লিখেছি 8875। ঠিক আছে, তারপর এখন আমাদের কি বলা হয়েছিল যে প্রতীক ব্যবহার করে কিন্তু ছোট থেকে বড় আকারে সাজাতে বলা হয়েছে। তাহলে এখন প্রতীক আমরা কিভাবে করে ব্যবহার করতে পারি, আর কোন প্রতীক আমরা এখানে ব্যবহার করব। দেখো এই যে দুটি প্রতীক আমরা দেখতে পাচ্ছি, এই প্রতীকটিকে বলা হয় হচ্ছে ছোট প্রতীক এবং এটিকে বলা হয় হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে এই প্রতীকগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে সাজাবো। হ্যাঁ, এখন অনেক সময় কিন্তু তোমরা গুলিয়ে ফেলো, তাই না, যে এই প্রতীকগুলো কোন জায়গায় কোনটিকে বসাতে হয়। আমরা কিন্তু সঠিক ভাবে অনেক সময় খুঁজে পাই না, মানে বুঝতে পারি না যে কোন জায়গাতে এই প্রতীকটা বসাবো আমরা। আচ্ছা, তাহলে এই প্রতীকগুলোকে যেন আমরা কখনো ভুলে না যাই, সেজন্য আজকে আমরা একটি সুন্দর এবং মজার একটি নিয়ম শিখবো। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আমরা এই যে প্রতীক দুটো দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু দেখতে অনেকটা মুখের মতো লাগছে, তাই না? আমরা যদি ধরে নিই যে এটি একটি মুখ, ঠিক আছে, এই মুখটি কিন্তু দেখো এই দিকে হা করা, তাই না? আবার এই মুখটি কিন্তু এই দিকে হা করা। তাহলে এই মুখটি যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে সংখ্যাটিকে লিখলাম 8875, হ্যাঁ এটি কিন্তু সবার চাইতে ছোট। তার মানে এই দেখো এখানে যেহেতু শুরুতে 8875 লিখেছি, এখন এর ডান পাশে মানে এর পরে যে সংখ্যাটি লিখবো সেটি কিন্তু ওর চাইতে একটু বড় হবে, তাই না? কারণ আমরা যত ডানে যাব ততই কিন্তু বড় বড় সংখ্যা পাবো। আর আমরা জানি কি যে এই প্রতীকটি সবসময় কি করে, যে সংখ্যাটি বড় তার দিকে কিন্তু হা করে থাকে। তাহলে যেহেতু এই ডান পাশের সংখ্যাগুলো বড় হবে, যার কারণে এই প্রতীকটিকে আমরা ডান দিকে হা করিয়ে রাখলাম, এই দিকে হা করিয়ে রাখলাম। ঠিক আছে, এইভাবে করে আমরা প্রতীকটি অঙ্কন করলাম। এই দিকে কিন্তু দেখো এবারে হা করে আছে। আচ্ছা, এবার এই সংখ্যাটা আমাদের চলে গেল
এইবার দেখো তো এই যে আরও দুটি সংখ্যা রয়েছে, এই দুটির ভিতরে কে ছোট? এই দুটি তো সবার চাইতে বড়, তাই না? এই জন্য এগুলোকে আমরা পরে দেখব। আগে আমরা এখান থেকে ছোটোগুলোকে বের করি। দেখো এই দুটি থেকে ছোটকে, এখানে শুরুতে রয়েছে 9, এখানেও রয়েছে 9, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। এরপরে দেখো আমরা এবারে 9-এর পরের সংখ্যা দুটিকে লক্ষ্য করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 8, এখানে 9-এর পরে রয়েছে 3। তাহলে 8 ছোট নাকি 3 ছোট? হ্যাঁ, যেহেতু 3 ছোট তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, ঠিক আছে? তাহলে এই 9347 এটিকে কিন্তু আমরা এরপরে লিখব। হ্যাঁ, আমরা এই যে এখানে লিখলাম 9347, ঠিক আছে? এটিকে লিখে এরপরে আবারও কিন্তু আমরা এই মুখটিকে কী করলাম, এই ডান দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখলাম। কেন? কারণ যত ডানে যাব তত বড় বড় সংখ্যা থাকবে, এই জন্য এই মুখটিকে আবারও আমরা এই দিকে হা করিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে এই দুটি সংখ্যা কিন্তু চলে গেল, তাই না? তাহলে এইবারে এই তিনটির ভিতরে কোনটি ছোট? এই তিনটির ভিতরে কিন্তু এটি ছোট। কেন? কারণ এখানে 5টি করে অঙ্ক রয়েছে আর এখানে রয়েছে 1 2 3 4টি। তাহলে এই সংখ্যাটিকে তো আর আমাদের দেখার দরকার নেই, এটিকে আমরা ডাইরেক্ট এই জায়গাতে লিখে দেবো 9845। দেখো আমরা লিখে দিলাম 9845। আবার মুখটিকে আমরা ডান দিকে হা করিয়ে রাখলাম, কারণ ডানের সংখ্যাটি আরও বড় হবে। আচ্ছা, তাহলে এবার বাকি থাকলো এই দুটি সংখ্যা, তাহলে এই দুটির ভিতরে কোনটি ছোট আমরা কিভাবে করে বের করব? দেখো এখানেও যেহেতু 5টি অঙ্ক, এখানেও যেহেতু 5টি অঙ্ক, তার মানে আমরা দেখব যে শুরুর দুটি অঙ্ককে আমরা প্রথমে মিলাবো, ঠিক আছে? যে কোনটি ছোট। দেখো এখানে শুরুতে রয়েছে 1, এখানেও শুরুতে রয়েছে 1, তাহলে আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট, দুটিই তো সমান। এরপর আমরা কি করব, 1-এর পরের দুটি অঙ্ককে দেখব। এখানে 1-এর পরে রয়েছে 8, এখানে 1-এর পরে রয়েছে 5। তাহলে 8 ছোট নাকি 5 ছোট? যেহেতু 5 ছোট, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই অঙ্কটি ছোট, ঠিক আছে? তাহলে এটিকে আমরা এরপরে লিখব। দেখো 15416, এটিকে আমরা লিখলাম হচ্ছে এই যে 15416। দেখো আমার জায়গা কম, যার কারণে আমি কিন্তু এই ছকের বাইরে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি করলাম, এই যে এই মুখটিকে কিন্তু আবারও দেখো এই ডান দিকে, অর্থাৎ এই বড় সংখ্যার দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখলাম। এখন আমরা জানি কি এখানে কিন্তু বাকি রইল আর একটি মাত্র অঙ্ক 18257। এটি যেহেতু সবার বড়, তার মানে এটিকে লিখবো আমরা সবার শেষে। এই দেখো এখানে লিখলাম 18256, ঠিক আছে? এটিকে লিখলাম হচ্ছে কি আমরা সবার শেষে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়ে গেল। এবারে মজার বিষয় হচ্ছে আমাদের বলা হয়েছে কি বড় থেকে ছোট সাজাতে, তাই না? আমরা এই যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি, তাই না? তাহলে এখন আমরা যদি উল্টোভাবে লিখে দিই তাহলেই তো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়ে যাবে। তো এটা খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে এখানে আমরা সবার শেষে অর্থাৎ সবচেয়ে বড় যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কত? 18257। আমরা এখানে শুরুতে লিখলাম হচ্ছে 18257। আচ্ছা, তারপর আমরা কি করবো, এই চিহ্নটা এবারে কিন্তু ঘুরে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই মুখটা কিন্তু এবারে উল্টো হয়ে যাবে। কেন? কারণ আগের বারে কিন্তু এই ডান পাশে যত ডানে গিয়েছি তত বড় বড় সংখ্যা পেয়েছি, কিন্তু এবার যত ডানে যাব তত ছোট ছোট সংখ্যা পাবো কিন্তু। কেন? কারণ এবার কিন্তু আমরা বড় থেকে ছোট অনুযায়ী লিখবো, তাই না? যেহেতু ডান পাশে আমরা ছোট ছোট সংখ্যা পাবো, যার কারণে আমরা কি করবো, এই মুখটিকে কিন্তু এই যে এই দিকে আমরা কিন্তু বাঁ দিকে ঘুরিয়ে রাখবো, ঠিক আছে? এই মুখটিকে দেখো আমরা কিন্তু এবারে বাঁ দিকে ঘুরিয়ে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সংখ্যার পরে লিখবো হচ্ছে 15416। আমরা এখানে লিখে দিলাম 15416। আবার এই মুখটিকে আমরা বাঁ দিকে ঘুরিয়ে রাখলাম। এরপরের সংখ্যাটি হচ্ছে 9845। আমরা লিখলাম 9845। আবার মুখটিকে বাঁ দিকে ঘুরিয়ে রাখলাম। এরপরে 9347 লিখে দিলাম। এই যে এই মুখটিকে আবারও আমরা বাঁ দিকে ঘুরিয়ে রাখলাম। এরপরে সবার শেষে রয়েছে 8875। আমরা লিখে দিলাম 8875, ঠিক আছে? তাহলে কিন্তু অটোমেটিক দেখো আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়ে গেল। কত সহজ, তাই না? এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার এখানে কিন্তু আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি। দেখো এটিকে আমরা কীভাবে করে পড়তে পারি, আমরা কিন্তু হাজারের ঘরে যদি একটু কমা ব্যবহার করি তাহলেই তো খুবই সহজে পড়তে পারি, তাই না? দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে কিন্তু আমরা এই 7কে দেখতে পাচ্ছি। তাহলে 7-এর আগে এই জায়গাতে যদি আমরা একটু কমা ব্যবহার করি, দেখো কমার আগে তাহলে যে সংখ্যাটি রয়েছে পুরোটাকে কিন্তু আমরা হাজার হিসাবে পড়বো, তাই না? তাহলে কমার আগে দেখতে পাচ্ছি রয়েছে 97, 9 এবং 7, তার মানে 97, অর্থাৎ 97,779 টাকা লাগে। তাহলে বলা হয়েছে কি গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, বলা হয়েছে কি গহনার মূল্যকে কথায় লিখি, অর্থাৎ এই যে গহনার মূল্যটা আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 97,779 টাকা। তাহলে এই সংখ্যাটিকে আমাদের কথায় লিখতে বলা হয়েছে এবং বলা হয়েছে কি এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমরা 2 নম্বরে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সংখ্যাটিকে কিন্তু দেখো এখানে আমরা লিখে নিয়েছি। এখন এটিকে আমরা কিভাবে পড়বো আমরা কিন্তু একটু আগেও শিখেছি, তারপরেও যদি আবারও আমরা এটিকে একটু নির্ণয় করার চেষ্টা করি, মানে এই সংখ্যাটি কত। দেখো আমরা হাজারের ঘরে গিয়ে কি করবো, একটি কমা দিয়ে দিব, তাই না। দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে কিন্তু দেখতে পাচ্ছি এই 7 রয়েছে, তাহলে 7-এর আগে এই জায়গাতে আমরা একটু কমা দিলেই, হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এখানে একটু কমা দিয়েছি তার মানে আমরা দেখব যে এই কমার আগে মোট কত রয়েছে। এই সম্পূর্ণ সংখ্যাটিকে কিন্তু আমরা হাজার হিসাবে পড়ব, তাই না। দেখো এখানে কমার আগে রয়েছে 9, 10, 7, 97, তাই না, এখানে কিন্তু রয়েছে 97, তাহলে আমরা এটিকে পড়বো হচ্ছে 97,000। এরপরে বাকি রইল কত, 779, তাহলে 97,779। এখন এই সংখ্যাটিকে আমরা কথায় কিভাবে লিখবো, দেখো আমি কথায় কিন্তু এখানে লিখে রেখেছি। কথায় আমরা লিখবো হচ্ছে 97,779, ঠিক আছে। তোমরা এইভাবে করে কিন্তু কথায় লিখবে। এবারে কিন্তু আমাদের বলা হয়েছে কি যে কথায় লেখো এবং এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এগুলোর স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, দেখো প্রথমে রয়েছে 9, 7, 7, 7, 9, তাই না। দেখো যদি স্থানীয় মান নির্ণয় করি, আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় কিন্তু একক, তাই না। তাহলে এই 9কে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 9 একক, 9 একক। এখন 9 একককে কীভাবে করে লিখতে হয়, আমরা যদি শুধুমাত্র 9 লিখি তাহলে কিন্তু 9 একক হয়ে গেল, তাই না। আচ্ছা এবারে আমরা যদি এককের আগে যে থাকে সেটিকে বলা হয় হচ্ছে একক, দশক, তার মানে 7 হচ্ছে কি দশক, আমরা লিখবো হচ্ছে 7 দশক। এখন 7 দশককে কীভাবে লিখবো, যেহেতু 7 দশক যার কারণে 7কে লিখবো শুরুতে, এবং 7-এর পরে দেখবো যে কয়টি অঙ্ক রয়েছে, তাই না। 7-এর পরে যেহেতু একটি মাত্র অঙ্ক রয়েছে তার মানে আমরা কয়টি শূন্য দেবো, 7-এর পরে এখানে একটি শূন্য দিয়ে দিব। আচ্ছা তাহলে 7 দশক এখানে হয়ে গেল। এবার দেখো একক, দশক, শতক, তাহলে এই 7কে কিন্তু আমরা বলবো হচ্ছে 7 শতক, আমরা বলবো হচ্ছে 7 শতক। আচ্ছা এখন 7 শতককে কীভাবে লিখবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে এই 7। এবারে আমরা দেখবো যে 7-এর পরে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, যেহেতু দুইটি অঙ্ক তার মানে আমরা এখানে কয়টি শূন্য দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, তাহলে 7 শতক কিন্তু অটোমেটিক হয়ে গেল। এবারে একক, দশক, শতক, হাজার, এই 7কে কিন্তু বলবো আমরা এবারে 7,000, তাই না, 7,000। আচ্ছা 7,000। এখন এই 7,000কে কীভাবে লিখবো, আমরা 7কে লিখলাম হচ্ছে শুরুতে। এবারে দেখবো যে এই 7-এর পরে কয়টি অঙ্ক রয়েছে, দেখো একটি, দুইটি, তিনটি, তার মানে কিন্তু আমরা এখানে কয়টি শূন্য দেবো, তিনটি শূন্য দেবো, তাই না, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, তাহলে কিন্তু হয়ে গেল 7,000। এবারে দেখো এখানে আরও একটি অঙ্ক মানে আরেকটি স্থান কিন্তু বাকি রয়ে গেল, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটিকে আমরা কিন্তু বলতে পারি 9 অযুত, যেহেতু এখানে 9 রয়েছে তার মানে আমরা 9কে বলতে পারি হচ্ছে কি 9 অযুত, 9 অযুত। এখন এই 9 অযুতকে কীভাবে লিখবো, আমরা যেহেতু 9 অযুত তার মানে 9কে লিখবো হচ্ছে শুরুতে, তারপরে 9-এর পাশে আমরা দেখবো যে কয়টি অঙ্ক রয়েছে, 1, 2, 3, 4টি, যেহেতু 4টি অঙ্ক তার মানে আমরা কয়টি শূন্য দেবো, হ্যাঁ 4টি শূন্য দিলে কিন্তু 9 অযুত হয়ে যাবে, একটি, দুইটি, তিনটি, 4টি শূন্য দিলে কিন্তু 9 অযুত এখানে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে পারি। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2টি আম বাগানের একটি থেকে 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো, সংখ্যা দুইটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। আচ্ছা তাহলে আমাদের কি বলা হয়েছে যে 2টি আম বাগানের একটি বাগান থেকে কয়টি আম পাড়া হলো, কয়টি আম বিক্রি করা হলো, মানে কয় টাকার, এখানে কিন্তু টাকার হিসাব দেওয়া রয়েছে, তাই না, কয় টাকার আম বিক্রি করা হলো, 89,325। এটিকে আমরা কীভাবে করে পড়লাম, দেখো আমরা কি করবো, আমরা কিন্তু হাজারের ঘরে গিয়ে একটি কমা দেবো, তাই না। দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9, তার মানে এই 9-এর আগে যদি আমরা একটু কমা দিই তাহলে আমরা এই কমার আগে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি আমরা জানি এই সম্পূর্ণ সংখ্যাকে কিন্তু হাজারের ঘরে ধরতে হয়, তাই না, অর্থাৎ হাজার হিসাবে পড়তে হয়। আমরা কমার আগে দেখতে পাচ্ছি রয়েছে কত, 8, 10, 9, 89, তাই না, 89, তাহলে আমরা এটিকে পড়বো হচ্ছে 89,000। এবারে বাকি রইল কত, 325, তার মানে 89,325 এই সংখ্যাটিকে আমরা পড়বো, তাই না। এবং এটিকেও যদি একই রকমভাবে হাজারের ঘরে কমা দেই, দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে এখানেও দেখতে পাচ্ছি 9, তাহলে 9-এর আগে যদি আমরা কমা দিই তাহলে আমরা এবার দেখবো যে এই কমার আগে মোট কত রয়েছে, মোট কিন্তু রয়েছে 8, 10, 9, 89, তাহলে এখানেও কিন্তু 89, তাহলে আমরা এটিকে পড়বো হচ্ছে 89,000, তারপরে বাকি রইল কত 775, তাই না। তাহলে এই দেখো দুটি অঙ্ককে কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু দুটি অঙ্ককে পড়লাম, আমাদের বলা হয়েছে সংখ্যা দুটি পড়ি, আমরা দুটি সংখ্যাকেই পড়লাম ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি, ঠিক আছে। তাহলে এখন এই দুটি সংখ্যার ভিতরে আমাদের
প্রতীক ব্যবহার করে কিন্তু কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড় সেটিকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এই দুটি সংখ্যাকে প্রথমে লিখবো। আমরা খাতায় তোমরা কি করবে 3 নাম্বার দাগ দিয়ে, হ্যাঁ 3 নাম্বার দাগ দিয়ে তোমরা এই দুটি সংখ্যাকে পাশাপাশি লিখবে, মাঝখানে একটু ফাঁকা রাখবে। দেখো প্রথম সংখ্যা রয়েছে কত, 89,000। আমরা এটিকে কিভাবে পড়বো, এই যে হাজারের আগে যেহেতু রয়েছে 89, তার মানে 89,325, এবং এটিকে পড়বো হচ্ছে কি যেহেতু এখানে কমার আগে রয়েছে 89, তার মানে 89,775। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 89,325কে লিখবো 89,325 এবং একটি ফাঁকা, একটু জায়গা ফাঁকা রেখে আমরা লিখবো হচ্ছে 89,775। আমরা লিখবো হচ্ছে 89,775। আচ্ছা, এই দুটি সংখ্যা লিখে এবার এই মাঝখানে কিন্তু আমরা একটি কী করব, আমরা কিন্তু একটি প্রতীক ব্যবহার করব, তাই না? সেই যে মুখের মতো আমরা যে প্রতীকটা একটু আগে ব্যবহার করেছিলাম, তাই না? সেই প্রতীকটাকে কিন্তু এখানে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কোন অঙ্কটি ছোট এবং কোনটি বড় আমরা যদি একটু নির্ণয় করি। দেখো এখানে কয়টি অঙ্ক রয়েছে, 1 2 3 4 5টি, তাই না? আবার এইখানে কয়টি অঙ্ক রয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ 5টি করে অঙ্ক রয়েছে। আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে আমরা এবার কী করবো, আমরা প্রথম অঙ্ক দুটি লক্ষ্য করব। এখানে দেখো প্রথমে রয়েছে 8 এবং এখানে রয়েছে 8। দেখো এই দুটিও কিন্তু সমান, আমরা এবারেও বুঝতে পারছি না যে কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে আমরা কি করব, 8-এর পরে যে সংখ্যাগুলো রয়েছে, মানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করব। ঠিক আছে, দেখো এখানে 8-এর পরে রয়েছে 9, এখানেও কিন্তু রয়েছে 9। তাহলে এই দুটিও কিন্তু সমান, মানে এবারেও আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তাহলে এবারে তারপরের অঙ্ক দুটি আমরা লক্ষ্য করব। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7। তাহলে 3 বড় না 7 বড়, আমরা কিন্তু জানি 7 বড়। তাহলে যেহেতু 7 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে, অর্থাৎ এটি বড় এবং এটি ছোট। আচ্ছা, তাহলে এটি যেহেতু বড়, তাহলে আমরা এখানে প্রতীকটি কীভাবে করে অঙ্কন করব, সেই মুখটিকে কীভাবে অঙ্কন করব, আমরা জানি সেই মুখটি কিন্তু সবসময় বড় সংখ্যার দিকে হাঁ করে থাকে, তাই না? অর্থাৎ এই সংখ্যাটি যেহেতু বড়, তার মানে আমরা কী করব, এই মুখটিকে এই সংখ্যার দিকে কিন্তু আমরা হাঁ করিয়ে রাখবো, তাই না? তাহলে আমরা এইভাবে করে সেই মুখটিকে কিন্তু অঙ্কন করব। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো আমাদের এই 3 নম্বর অঙ্কটিকেও সমাধান করা হয়ে গেল। এটিকে কিন্তু বলা হয় প্রতীক, অর্থাৎ প্রতীক ব্যবহার করে কিন্তু আমরা এই দুটি সংখ্যার ভিতরে কোনটি ছোট এবং কোনটি বড় সেটিকে কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।